গ্রামে বসবাসকারী একটি সাধারণ ছেলে যে ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার কারণে মাসির কাছেই বড় হতে থাকে। তার ছোটবেলা থেকেই ইচ্ছে সে জীবনে এমন কিছু একটা আবিষ্কার করবে যা সারা বিশ্বে সাড়া ফেলে দিবে, কিন্তু তার ভাগ্য তার সাথে এমন একটি খেলা খেলে যার ফলে তার জীবন সম্পূর্ণভাবে ওলটপালট হয়ে যায়। হঠাৎই একদিন দুটো খুন হয়ে যায় আর সেই অপরাধে তাকে আজীবন কারাবাসের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সে জেলের ভেতরে বন্দী থাকা অবস্থায় কারোর সাথে তেমন কথাবার্তা বলতো না। সে দেয়ালে নিজের মতো করে নানা ধরনের ছবি আঁকতো। এমন একটি ডায়েরিতে সারাদিন যেন কি লিখতো, জেলে দেখাশোনা করা সমস্ত পুলিশ অফিসাররাও ছেলেটিকে দেখে অবাক হয়ে যেত। তারা বিশ্বাসই করতে পারতো না যে এই ছেলেটি কোনো ব্যক্তিকে খুন করতে পারে। কিন্তু একদিন হঠাৎ করেই এই ছেলেটি জেলের ভেতরে যে সেলে আটকে রাখা হয়েছে সেই সেল থেকে পালিয়ে যায়। পুলিশ অফিসাররা বুঝতেও পারে না যে সে কিভাবে এই জেলের ভেতর থেকে পালিয়ে গেল, কারণ পালিয়ে যাওয়ার কোনো প্রমাণ তারা খুঁজে পায় না। ছেলেটি কিভাবে মাস্টার প্ল্যান করে এই জেল থেকে পালিয়ে গেল সেটাই আমরা এই মুভিতে জানবো, যা জানলে আপনার মাথায় ঘুরে যাবে। আজকে এক্সপ্লেইন করতে চলেছি একটি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সাসপেন্স থ্রিলার ফ্যান্টাসি মুভি যার নাম আরামভম, যার বাংলা অর্থ আরাম ভোম বা সূচনা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমি যখন এই ভিডিওটি বানাই তখন এর IMDb রেটিং 6.7 আউট অফ 10। শুরু করার আগে আমি সাকিব এন্ড ওয়েলকাম টু দ্য সিনে রসিকতা। মুভির প্রথমে আমাদের একটি জেলখানা দেখানো হয়, যে জেলের জেলারের নাম গিরি, আর এই জেলেই বন্দী রয়েছে একটি ছেলে যার নাম মুগেল, যাকে খুনের অপরাধে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। ছেলেটি খুবই শান্ত স্বভাবের, তাই ওই জেলের ভেতরে থাকা সমস্ত পুলিশ অফিসাররাই এই মুগেলের সব সময় প্রশংসা করত। তবে মুগেল সবার সঙ্গে মিশত না। এই জেলের মধ্যে তার কেবলমাত্র একটি বন্ধু রয়েছে যার নাম গণেশ। এখানে এসেই গণেশের সঙ্গে মুগলের পরিচয় হয়, কিন্তু গণেশের সঙ্গে সে সব সময় কাটাতো না, কারণ তার একটা ডায়েরি রয়েছে যে ডায়েরিতে সে সারাদিন যেন কি সব লিখত এবং দেয়ালে বিভিন্ন রকমের সাংকেতিক ছবি আঁকত। একদিন সকালবেলা যখন জেলের কয়েদিদের ওই জেলের কর্মরত পুলিশ অফিসাররা তাদের সেল থেকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য আসে, তখন একজন পুলিশ অফিসার লক্ষ্য করে যে মুগেল তার সেলের ভেতরে নেই। পুলিশ অফিসার খুবই ভালোভাবে সেলটা দেখতে থাকে, কিন্তু কোথাও মুগেলকে খুঁজে পাওয়া যায় না। ছেলের সমস্ত দরজায় তো তালা দেওয়া, তাহলে মুগেল জেল থেকে পালালো কিভাবে? পুলিশ অফিসার কিছুই বুঝতে পারে না। তখন সে তাড়াতাড়ি জেলার গিরিকে গিয়ে এই খবর দেয়। জেলের ভিতরে অ্যালার্ম বেজে ওঠে। যুদ্ধকালীন তৎপরতায় মুগেলকে খোঁজা শুরু হয়। জেলার তার ফোর্স নিয়ে গাড়ি করে জেলের বাহিরেও মুগেলকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু তাকে খুঁজে কোথাও পাওয়া যায় না। তখন জেলার গিরি বাধ্য হয়ে দুইজন গোয়েন্দাকে অ্যাপয়েন্টমেন্ট করে, যাদের মধ্যে একজনের নাম চৈতন্য আর একজনের নাম মাধব। তাদের কাজ হলো এই মুগেল কিভাবে জেল থেকে পালালো এবং সে কোথায় লুকিয়ে রয়েছে সেটা খুঁজে বের করা। পরদিন সকালে চৈতন্য আর মাধব সেই জেলে আসে। এরপর তারা জেলারের সঙ্গে দেখা করে। চৈতন্য জেলারকে জিজ্ঞাসা করে যে কখন মুগেল জেল থেকে পালিয়েছে। জেলার তখন চৈতন্যকে বলে যে আমি সকালে উঠে সমস্ত সেল একবার ঘুরে এসেছি, তখন আমি মুগেলকে জেলের ভিতরেই দেখেছি, কিন্তু কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার এসে আমাকে খবর দেয় যে মুগেল ছেলের ভিতরে নেই। তখন আনুমানিক সকাল 10টা বাজে। ছেলেটা অত্যন্ত ভালো একটি ছেলে, কিন্তু হঠাৎ করেই যে সে এভাবে পালিয়ে যাবে সেটা আমরা বুঝতে পারিনি, আর পালালোই বা কিভাবে কিছুই বোঝা যাচ্ছে না। আর সেই কারণেই আমি গোপনে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করেছি, কারণ এই খবর যদি বাহিরে ছড়িয়ে যায় তাহলে আমার চাকরি আর থাকবে না। তাই প্লিজ দয়া করে সমস্ত কিছু গোপন রেখেই আপনাদের তদন্তটা আপনারা চালিয়ে যান। চৈতন্য বলে যে ছেলেটা কিসের কারণে জেলে রয়েছে। জেলার তখন জানায় যে সে মার্ডারের জন্য জেলে রয়েছে। চৈতন্য তখন হাসতে হাসতে জেলারকে বলে যে আপনি একটু আগেই বললেন যে ছেলেটা অত্যন্ত ভালো, তাহলে সে মার্ডার কারণে জেলে কিভাবে থাকে? ভাবা যায়। জেলার তখন আর কিছুই না বলে মুগেলের এই মার্ডারের
মুগেলের কেস সম্পর্কিত সমস্ত কাগজপত্র ফাইল চৈতন্যের হাতে দেয়। এদিকে গণেশ কিছুই ভেবে উঠতে পারছে না যে মুগেল কিভাবে পালালো। তখন গণেশের একজন বন্ধু তাকে বলে যে সে কেন মুগেলের জন্য চিন্তা করছে। মুগেল জেল থেকে পালিয়ে একটুও ভালো কাজ করেনি, কারণ যদি তার ভাগ্য খারাপ থাকে তাহলে এই জেলার গিরি তাকে আবার জেলে ফিরিয়ে নিয়ে আসবে, আর তারপর তার অবস্থা আরো খারাপ হবে। আর যদি তার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো পুলিশ তাকে আর খুঁজে পাবে না, কিন্তু সারা জীবন এই চিন্তায় কুরে কুরে মরবে যে এই বুঝি তাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আর আবার জেলে চলে গেলে তারা যখন এইসব কথা বলছিল তখন চৈতন্য আর মাধব জেলারকে নিয়ে মুগেলের ছেলের সামনে আসে। এরপর মাধব ভালোভাবে তালাটা পরীক্ষা নিরীক্ষা করতে থাকে, কিন্তু না, তালা তো পুরাই বন্ধ, এটা তো চাবি ছাড়া খোলার কোনো উপায় নেই। এরপর মুগেল যে সেলে থাকতো তারা সেই সেলের ভিতরে ঢোকে এবং ভালোভাবে সেলটা দেখতে থাকে। আর তখন চৈতন্য মাধবকে বলে যে এই সেলের তালা বন্ধ, দেয়ালের কোনো অংশ ভাঙাও নেই, সেলের একটা লোহা রডও ভাঙা বা বাঁকানো নেই, এবং এই জেলটা 20 ফুট উচ্চতার একটি পাঁচিল দিয়ে ঘেরা, আশেপাশে কোনো ইলেকট্রিক পোস্টও নেই। তাহলে সে পালালো কিভাবে? আর ঠিক এই সময় একজন পুলিশ কনস্টেবল মুগেলের ফেলে যাওয়া ডায়েরিটা চৈতন্যর হাতে দেয়। চৈতন্য ধীরে ধীরে ডায়েরিটা খোলে, আর সেখানে প্রথম পৃষ্ঠায় লেখা রয়েছে যে এই জেলে আসার পর গণেশের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, এই জেলের মধ্যে সেই আমার একমাত্র বন্ধু। এই লেখা থেকে চৈতন্য গিরিকে গণেশের কথা জিজ্ঞাসা করে। তখন গিরি চৈতন্যকে জানায় যে গণেশেও এই জেলের ভিতরে একজন বন্দী কয়েদি। এরপর গণেশকে ডাকা হয়। চৈতন্য গণেশকে জিজ্ঞাসা করে যে মুঘলের সম্বন্ধে কি কি জানে, সেগুলো যেন তাদেরকে বলে। গণেশ মুঘলের সম্বন্ধে বলতে শুরু করে। সে বলে আজ থেকে 2.5 বছর আগে একদিন মুঘলকে এই জেলে নিয়ে আসা হয়। জেলে আসার পর থেকে সে নিজের মতো একা একাই থাকতো, কারোর সাথে সে কখনো কথাও বলতো না। অন্যদিকে এই জেলের ভিতরে থাকা অন্যান্য কয়েদিরা তাকে সবসময় ডিস্টার্ব করত, কিন্তু মুঘল তাদের কখনো কিছুই বলতো না। সবকিছুই সহ্য করে একটা ডায়েরি হাতে নিয়ে চুপচাপ জেলের এক কোনায় বসে থাক। একদিন মুঘল যখন তার ডায়েরিটা হাতে নিয়ে হাঁটাচলা করছিল, ঠিক তখনই অন্য একজন কয়েদি এসে তাকে একটা ধাক্কা মারে, আর তারপর তার হাতে ডায়েরিটা সে টান দিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর তখনই মুঘলের এক অন্য রূপ দেখা যায়। সে তখনই অন্য আরেকজনের হাতে থাকা একটি বালতি টান দিয়ে নিয়ে সেই বালতি দিয়ে ওই কয়েদির মাথায় জোরে আঘাত করে, আর তারপর তাকে ইচ্ছা মতো মারতে শুরু করে দেয়। আর এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ চলে আসে এবং তাদের মারপিট থামিয়ে দেয়, না হলে হয়তো সেই দিন ওই কয়েদিকে মুঘল মেরেই ফেলতো। আমার এই ব্যাপারটা দেখে ভীষণ অবাক লাগে, তাই পরের দিন আমি মুঘলের সাথে দেখা করতে যাই। সেখানেই মুঘলের সাথে আমার প্রথম পরিচয় হয়। তবে প্রথমে মুঘল আমার সাথে কোনো কথা বলছিল না। পরে যখন আমি কালকের ওই মারপিটের মধ্যে হারিয়ে যাওয়া তার ডায়েরিটা তাকে ফেরত দিয়ে দিই, তখনই সে আমার সাথে বন্ধুত্ব করে। আর তখনই আমি জানতে পারি যে মুঘলের মধুকুণ্ডা নামে একটি গ্রামে থাকতো। এর মধ্যেই কিছু পুলিশ এসে জেলারের নির্দেশে মুঘলকে ধরে নিয়ে একটি আলাদা সেলের ভিতরে আটকে রাখে। আসলে যদি কেউ জেলের ভিতরে মারপিট করে তাহলে তাকে এইভাবে আলাদা করে রাখা হয়। এরপর থেকে আমি মাঝে মাঝে মুঘলের সঙ্গে দেখা করতে যেতাম, আর তখন আমি মুঘলের সম্বন্ধে জানতে পারি যে খুব ছোটবেলায় মুঘলের মা বাবা মারা যায়, আর তারপর থেকে সে তার মাসি লিলিমার কাছে মানুষ হয়। তবে লিলিমাকে সে তার নিজের মায়ের থেকে কোনো অংশে কম ভাবতো না, তাই সে পড়াশোনার ফাঁকে নীলিমার যত্নতে কোনো ত্রুটি রাখতো না। নীলিমার হাতে পায়ে ব্যথা করলে সে তার হাত পা টিপে দিত। নীলিমা না খেয়ে ঘুমিয়ে পড়লে মুঘল তাকে ঘুম থেকে ডেকে উঠিয়ে নিজের হাতে তাকে ভাত খাইয়ে দিত। আর মুঘল যে গ্রামে বাস করত সেই গ্রামে আরো একজন শিক্ষিত ব্যক্তি ছিল। সে এক সময় কলেজের প্রফেসর ছিল, যার নাম শুভ্র মারিয়াম। আর এই শুভ্র মারিয়াম মুঘলকে খুবই পছন্দ করত, কারণ ছোটবেলা থেকেই মুঘল পড়াশোনায় খুবই ভালো ছিল এবং সে সবসময় নতুন নতুন কিছু তৈরি করার চেষ্টা করত। আর এই জিনিসটা প্রফেসর শুভ্র মারিয়ামের খুব ভালো লাগতো, আর তাই সে মুঘলকে নিজের সন্তানের মতো স্নেহ করত এবং বন্ধুর মতো তার সঙ্গে মিশত। মুঘল দিনের বেশিরভাগ সময়ই প্রফেসরের সঙ্গেই কাটাতো, কারণ সে তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারত। একদিন প্রফেসর মুঘলকে বলে যে মুঘল, আমার অনেকদিন ধরেই এমন এক যন্ত্র বানানোর ইচ্ছা, যে যন্ত্র মানুষ যদি
প্রবেশ করে তাহলে সে অতীতে ফিরে যেতে পারবে। সে যতদূর পর্যন্ত অতীতে যেতে চায় ঠিক ততদূর পর্যন্তই সে অতীতে যেতে পারবে। আর এরপর থেকে সে এই মুগেলকে নিয়ে যন্ত্র বানানোর জন্য বিভিন্ন রকম প্ল্যানিং করতে থাকে এবং এই যন্ত্র বানানোর জন্য যেসব সরঞ্জামের প্রয়োজন সেই সব সরঞ্জাম ধীরে ধীরে কিনতে থাকে। এরপর তারা যন্ত্রটা বানাতে শুরু করে। আর এর মধ্যেই একদিন সকালে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তখন ওই বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে একটা মেয়ে সুব্রমারিয়ামের বাসায় আসে। সুব্রমারিয়াম মেয়েটাকে চিনতে পারে না। সে বলে, আপনি কোথা থেকে এসেছেন আর আমার সঙ্গে আপনার কি দরকার? মেয়েটা তখন জানায় যে সে হায়দ্রাবাদ থেকে এসেছে। সুব্রমারিয়াম বুঝতে পারে না সে যে অত দূর থেকে একটা মেয়ে গ্রামে তার সঙ্গে কেন দেখা করতে এসেছে। সে যখন এইসব কথা ভাবতে থাকে তখন মুগেল সুব্রমারিয়ামকে বলে যে মেয়েটা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিতে ভিজতেছে, তাকে যেন সে ভিতরে ডেকে নিয়ে আসে। সুব্রমারিয়াম তখন মেয়েটাকে ভিতরে নিয়ে বসায় আর তখন মেয়েটা তার পরিচয় দেয়। সে সুব্রমারিয়ামকে বলে যে তার নাম বাসন্তী। সে হায়দ্রাবাদে সায়েন্স নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে এবং সে একটা রিসার্চ করতে চায়। তাই সে কলেজের প্রফেসর সুব্রমারিয়াম নামে একজন প্রফেসরের ঠিকানা তাকে দেয় আর সেই ঠিকানা ধরে সে এখানে এসেছে। তার কাছে কিছু সাহায্য চাইতে তারা যখন এসব কথা বলছিল ঠিক তখনই তাদের বাসার বাহির থেকে কে যেন তাদের জানালায় ঢিল মারে আর তখন জানলার কাঁচ ভেঙে ঘরের মধ্যে ছড়িয়ে যায়। বাসন্তী ভয় পেয়ে মাথা নিচু করে বসে পড়ে আর সুব্রমারিয়াম তাদের বাসায় কে ঢিল মারলো সেটা দেখতে বাইরে যায়। সেই সময় বাসন্তী মুগেলকে জিজ্ঞাসা করে যে কারা তাদের বাসায় ঢিল মারলো। মুগেল তখন বাসন্তীকে জানায় যে প্রফেসর একটি রিসার্চ করার জন্য অনেক ধরনের যন্ত্রপাতি কিনেছে আর তার জন্য যে টাকার প্রয়োজন সেই টাকা সে পূর্ণা নামে একজন ব্যক্তির কাছ থেকে ধার নিয়েছে এই বাড়ি বন্ধক রেখে এবং সেই টাকা সময় মতো সে পরিশোধ না করতে পারার কারণে তারা সব সময় সুব্রমারিয়ামকে এইভাবে ডিস্টার্ব করে। আসলে এই পূর্ণা হচ্ছে গ্রামের একজন নামকরা ধনী ব্যক্তি যার অনেক 2 নম্বরের ব্যবসাও রয়েছে। এরপর মুগেল বাইরে বেরিয়ে আসে। তারপর সে জোরে জোরে বলতে লাগে যে সে পূর্ণার সমস্ত 2 নম্বরই ব্যবসার কথা জানে। যদি সে বেশি বাড়াবাড়ি করে তাহলে তার এই সমস্ত প্রকৃতির কথা গ্রামবাসীদের সবাইকে সে জানিয়ে দিবে। আর এই কথা শুনে পূর্ণার একজন লোক পূর্ণাকে এই খবর দিয়ে দেয়। এদিকে ওই দিন রাতে মুগেলের যখন সুব্রমারিয়ামের জন্য চা তৈরি করছিল তখন বাসন্তী তার কাছে আসে আর তখনই মুগেলের সঙ্গে বাসন্তীর ভালোভাবে পরিচয় হয়। পরদিন সকালে যখন সুব্রমারিয়াম তার রিসার্চের সেই যন্ত্রটি তৈরি করার জন্য কাজ করছিল তখন সেখানে বাসন্তী যায় এবং সুব্রমারিয়ামকে বলে যে তার যদি কোনো হেল্প লাগে তাহলে সে হেল্প করতে রাজি আছে। এই কথা শুনে সুব্রমারিয়াম প্রচন্ড রেগে যায়। আজও বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির মাঝেই সুব্রমারিয়াম বাসন্তীকে টানতে টানতে তার বাসা থেকে বাহিরে বের করে দেয় এবং তাকে বলে যে যদি কেউ তার এক্সপেরিমেন্টের যন্ত্র তৈরি করার বিষয়ে বেশি কৌতূহল দেখায় তাহলে সে তাকে তার কাছে রাখে না। এই কথা শুনে বাসন্তী সুব্রমারিয়ামকে বলে যে তার নাম বাসন্তী না, তার আসল নাম হচ্ছে শ্রদ্ধা। আর এই নামটা শুনে সুব্রমারিয়াম অবাক হয়ে যায় এবং শ্রদ্ধা হচ্ছে তার মেইন নাম। আসলে সুব্রমারিয়াম যখন কলেজের প্রফেসর ছিল তখন সে এই এক্সপেরিমেন্ট করার জন্য একটা যন্ত্র তৈরি করেছিল যে এক্সপেরিমেন্ট সফল হলে অতীতে যাওয়া যাবে। এরপর সেই যন্ত্রের ভিতরে তার ছেলেকে প্রবেশ করিয়েছিল আর সেই কারণে তার ছেলে ওই যন্ত্রের ভিতরেই মারা যায়। শ্রদ্ধার মা তখন সেই রাগে তার স্বামীকে ছেড়ে তার মেয়েকে নিয়ে অনেক দূরে গিয়ে একা একা থাকতে শুরু করে। এই ভয় যে হয়তো ভবিষ্যতে এই সুব্রমারিয়াম তার মেয়ে শ্রদ্ধাকেও কোনো যন্ত্র আবিষ্কার করার এক্সপেরিমেন্ট করতে গিয়ে তাকে মেরে ফেলবে। কিন্তু বর্তমানে শ্রদ্ধার মা মারা গেছে আর সেই কারণে সে তার বাবার কাছে ফিরে এসেছে। এইসব কথা শোনার পর শ্রদ্ধা মারিয়াম তার মেয়েকে আবারও বাসার ভেতরে যেতে বলে। গণেশ যখন এইসব কাহিনী চৈতন্য আর মাধবকে বলতে থাকে তখন মাধব চৈতন্যকে বলে যে স্যার আমার মনে হয় আমরা মুগলকে সুব্রমারিয়ামের বাসায় গিয়েই খুঁজে পাবো, তাই আমাদের দেরি না করে এখনই সেখানে যাওয়া উচিত। এই বলে সে যখন যাওয়ার জন্য রেডি হতে শুরু করে তখন গণেশ তাদের জানায় যে আপনারা যার বাসায় যেতে চাইছেন সেই তো বেঁচে নেই আর এই সুব্রমারিয়ামকে খুন করার অপরাধেই মুগলকে আজীবন কারাবাসের নির্দেশ হয়েছে। এই কথা শুনে চৈতন্য আর মাধব দুজনেই থমকে দাঁড়িয়ে যায়। এরপর চৈতন্য আর মাধব মুগলের সেই ডায়েরিটা পড়তে শুরু করে আর তখন তারা জানতে পারে যে বাসন্তী অর্থাৎ শ্রদ্ধা তার নিজের পরিচয় তার বাবাকে দেওয়ার পর আরো বেশ কিছুদিন কেটে যায়। এখন সুব্রমারিয়াম, শ্রদ্ধা ও মুগেল মিলে সেই যন্ত্র বানানোর কাজ
কাজ শুরু করে। আর কাজের ফাঁকে ফাঁকে মুগেল শ্রদ্ধাকে নিয়ে বিভিন্ন জায়গায় সময় কাটাতে যায়। একদিন তো মুগেল নীলিমা অর্থাৎ সে যাকে মা বলে ডাকে তার সঙ্গেও শ্রদ্ধার দেখা করাতে নিয়ে যায়। আর তখন নীলিমা শ্রদ্ধাকে দেখে খুব খুশি হয়ে তার সঙ্গে বিভিন্ন রকম গল্প গুজব করতে থাকে। এইভাবেই তাদের সময় কাটতে থাকে। এদিকে প্রফেসর সুব্রমারিয়াম তার যন্ত্র তৈরি করে ফেলেছে, অর্থাৎ যে যন্ত্রে করে অতীতে ভ্রমণ করা যাবে। আর এই খুশির খবর সে তার মেয়ে শ্রদ্ধা ও মুগেলকেও জানিয়ে দেয়। এবারে শুরু হবে তাদের আসল এক্সপেরিমেন্ট। এখন মুগেলকে যন্ত্রের ভিতরে প্রবেশ করানো হবে, কিন্তু মুগেল জানে যে যন্ত্রের ভিতরে ঢোকার পরে সে আর ফিরে নাও আসতে পারে, তার মৃত্যু হতে পারে। তাই সে তার প্রাণের থেকেও প্রিয় বন্ধু সুব্রমারিয়ামকে জড়িয়ে ধরে। এরপর তার কাছ থেকে বিদায় নিয়ে ওই বক্সের মতো দেখতে যন্ত্রের ভেতরে সে ঢুকে পড়ে। তারপর মাথায় লাগিয়ে দেওয়া হয় কিছু ইলেকট্রনিক্স, আর তারপরেই সেই মেশিনটা চালিয়ে দেওয়া হয়। মেশিনটা চালানোর সঙ্গে সঙ্গেই ঘরের ভেতরে একটা কম্পন শুরু হয়। আর এই কম্পনের ফলে সেই ঘরের ভিতরে থাকা জিনিসপত্র উপর থেকে মেঝেতে পড়তে শুরু করে দেয়। এদিকে একটি পরে মুঘল অনুভব করতে পারে যে সে ধীরে ধীরে অতীতে পিছিয়ে যাচ্ছে। আর তারপরে হঠাৎই সে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে চারিপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। মুঘল সেই অন্ধকারের ভেতরে দৌড়াতে শুরু করে দেয়, কিন্তু তার শেষ আর শুরু কিছুই সে খুঁজে পায় না। কিছুক্ষণ পরে সুব্রমারিয়াম আর শ্রদ্ধা মেশিনটা অফ করে দেয়। ধীরে ধীরে মুঘলকে বাহিরে বের করে। সুব্রমারিয়াম মুঘলকে জিজ্ঞাসা করে যে মুঘল, তুমি কি এই মেশিনের ভিতরে বসে কিছু অনুভব করতে পেরেছো? মুঘল মাথা নাড়িয়ে বলে যে হ্যাঁ। কি অনুভব করতে পেরেছো? মুঘল বলে যে আমি এমন একটা জায়গায় চলে গিয়েছিলাম যে জায়গাটা সম্পূর্ণ অন্ধকার ছিল, আমি আশেপাশের জগতের কিছুই দেখতে পারছিলাম না। সুব্রমারিয়াম তখন হতাশ হয়ে বলে যে আমরা প্রায় সাকসেসের কাছাকাছি পৌঁছে গেছি, হয়তো সামান্য কিছু ভুল হয়েছে আর সেই কারণেই তোমার আশেপাশের জগৎটা অন্ধকার ছিল। আমাদের এই ভুলটা খুঁজে বের করতে হবে এবং সংশোধন করতে হবে। তারা যখন এসব কথা বলছিল তখন সেই পূর্ণা সুব্রমারিয়ামের বাসার বাহিরে থেকে তাকে ডাকতে থাকে। তখন মুঘল, শ্রদ্ধা ও সুব্রমারিয়াম বাসার বাহিরে বেরিয়ে আসে। পূর্ণা তখন তাকে বলে যে আপনি আমার টাকাটা কবে দিবেন? যদি টাকাটা না দিতে পারেন তাহলে আমাকেই আপনার বাসার ভিতরে নিয়ে চলেন। মুঘলের থেকেও আমি আপনার মেয়ের সঙ্গে অনেক বেশি ভালো রিসার্চ করতে পারবো, একবার সুযোগ দিয়েই দেখুন না। এই বলে তারা হাসাহাসি করতে থাকে। এই কথা শুনে তো মুঘলের মাথা পুরাই আগুন হয়ে যায়, কিন্তু সুব্রমারিয়াম তাকে থামতে বলে। এরপর সে পূর্ণাকে বলে যে পূর্ণা, আমি খুব শীঘ্রই তোমার টাকা পরিশোধ করে দিব, তুমি এখন এখান থেকে চলে যাও। পূর্ণা তখন সুব্রমারিয়ামকে বলে যে আগামী মাসের মধ্যে আপনি যদি আমার টাকা পরিশোধ করতে না পারেন তাহলে আপনি বাসা ছেড়ে দিবেন। এই বলে সে লোকজন নিয়ে চলে যায়। এরপর আরো কিছুদিন কেটে যায়। একদিন মুঘল শ্রদ্ধাকে নিয়ে বাইরে ঘুরতে বেড়ায়। শ্রদ্ধা মুঘলের সঙ্গে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরতে খুব পছন্দ করে, তাই তারা সময় পেলেই দুজন ঘুরতে বেরিয়ে পড়ে। তো আজও তারা অনেক ঘোরাঘুরির পর একটি দোকানে চা খেতে যায়। চা খাওয়া হয়ে যাওয়ার পর শ্রদ্ধা মুঘলকে নিয়ে মুঘলের বাসায় যায়। আজকে শ্রদ্ধা মুঘলের মায়ের জন্য চুড়ি কিনেছে এবং সেটাই সে মুঘলের মাকে দিয়ে তার বাসায় ফিরে যাবে। মুঘলের বাসায় গিয়ে তার মাকে ডাকতে থাকে, কিন্তু তার মার কোনো সাড়া পাওয়া যায় না, কারণ তার মা মারা গেছে। এরপর মুঘল তার মায়ের সৎকার করতে যায়। সেখানে উপস্থিত ছিলেন সুব্রমারিয়াম, শ্রদ্ধা ও গ্রামের আরো কিছু গ্রামবাসী। এর মাঝেই সেখানে পূর্ণা আসে এবং মুঘলকে বলে যে তার মা পূর্ণার কাছ থেকে কিছু টাকা লোন নিয়েছিল, কিন্তু সেটা পরিশোধ না করেই সে মারা গেছে। তাই মুঘল যেন তার যে বাসায় থাকে সেই বাসাটা আজকেই খালি করে দেয়, কারণ তার মা লোন নেওয়ার সময় বলেছিল যে যদি সে টাকা পরিশোধ করতে না পারে তাহলে তারা যে বাসায় থাকে সেই বাসাটা পূর্ণার হয়ে যাবে। এইসব কথা শোনার পর শ্রদ্ধা মারিয়াম পূর্ণাকে বলে যে পূর্ণা, তুমি তো দেখছো যে মুঘল এখন তার মায়ের সৎকার করছে, এই সময় কি এই বিষয়ে কথা বলাটা খুবই জরুরি ছিল? পূর্ণা তখন সুব্রমারিয়ামকে বলে যে এই বুদ্ধা, তুই আমাকে ঠিকঠাক ঋণ পরিশোধ করতে পারিস না, আবার অন্যের হয়ে দালালি করছিস। এটা আমার আর মুঘলের পরিবারের বিষয়, তুই যদি এই বিষয়ে আর একটা কথাও বলিস তাহলে আগামীকালই আমি তোর বাসার দখল নিব। এই কথা শুনে মুঘল তার রাগ আর সামলাতে পারে না। সে তখন পূর্ণার উপর ঝাঁপিয়ে পড়ে আর তারপর তাকে ইচ্ছা মতো ধোলাই করতে থাকে। গ্রামবাসীরা অনেক কষ্টে মুঘল আর পূর্ণার মারামারিটা থামায়। এরপর পূর্ণা
মুগেলকে বলে যে মুগেল আজকে তার সাথে যে কাজটা করলো সে তার বদলা নিয়েই ছাড়বে। এই বলে সে সেখান থেকে চলে যায়। 2 দিন পরে মুগেল তার এক প্রতিবেশী নিয়ে তার বাসার ভেতরে প্রবেশ করে। এরপর ধীরে ধীরে তার মায়ের গুছিয়ে রাখা সমস্ত জিনিসপত্র একে একে নিজের হাতে তুলে নেয়। আর তারপর সে ওই বাসা ছেড়ে অন্য আরেকটি বাসায় গিয়ে ভাড়া থাকতে শুরু করে। এইভাবেই মুগেলের দিন কাটতে থাকে। একদিন শুভ্রমারিয়া মুগেলকে বলে যে সে যে মেশিনটি তৈরি করেছে তার যে ত্রুটিগুলো ছিল সেগুলো সে ঠিক করার চেষ্টা করেছে এবং তাদের আরেকবার এক্সপেরিমেন্ট প্রয়োজন। কিন্তু মুগেলের মানসিক অবস্থা ভালো নেই, তাই শুভ্রমারিয়াম চায় না যে মুগেল এই এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করুক। সে নিজেই ওই যন্ত্রের ভিতরে প্রবেশ করবে। মুগেল তখন শুভ্রমারিয়ামকে বলে যে না স্যার, আপনি যদি যন্ত্রের ভেতরে প্রবেশ করেন তাহলে এই যন্ত্র শ্রদ্ধার একার দ্বারা অপারেট করা সম্ভব হবে না, তাই আমি এই যন্ত্রের মধ্যে প্রবেশ করব। তাছাড়া আমার এখন আর নিজের বলতে কেউই নেই, ছিল নীলিমা, সেও মারা গেছে। তাই আমার যদি এক্সপেরিমেন্ট করতে করতে মৃত্যু হয় তাতেও আমার কোনো দুঃখ নেই, কারণ আমি মনে মনে এটাই সব সময় ভাববো যে আমি কোনো ভালো কাজ করার জন্যই প্রাণ দিয়েছি। মুগেলের জোরাজোরিতে শেষে শুভ্রমারিয়াম তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে রাজি হয়। এরপর একদিন গভীর রাতে শ্রদ্ধা, মুগেল আর শুভ্রমারিয়াম তাদের এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রবেশ করে। শুভ্রমারিয়াম মুগেলকে ওই যন্ত্রের ভিতরে প্রবেশ করানোর আগে তার হাতে একটি বিশাল আংটি পরিয়ে দেয় এবং মুগেলকে বলে যে এক্সপেরিমেন্ট শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তুমি এই যন্ত্রের বাহিরে বেরিয়ে তোমার হাতের আংটিটি অবশ্যই খুলে ফেলবে, কারণ তুমি যদি এই আংটিটি না খোলো তাহলে তোমার অতীত আর ভবিষ্যতের এক চক্রের মধ্যে ফেসে যাবে। এই কথা বলার পর মুগেলকে সে ওই যন্ত্রের ভিতরে আবার ঢুকিয়ে দেয়। এদিকে ওই দিন রাতে পূর্ণা তার দলবল নিয়ে মুগেলকে খুঁজতে খুঁজতে শ্রদ্ধা মারিয়ামের বাসায় আসে, কারণ মুগেল নাকি একটু আগে পূর্ণা যেখানে অবৈধ জিনিসপত্র লুকিয়ে রাখে সেই জায়গার আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? মুগেল তো অনেকক্ষণ ধরেই শুভ্রমারিয়ামের সঙ্গেই রয়েছে, তাহলে এই ঘটনাটা ঘটালো কিভাবে সেটা আমরা একটি পরেই জানতে পারবো। তো এরপর পূর্ণা শুভ্রমারিয়ামের বাসায় এসে ডাকতে শুরু করে দেয় আর শুভ্রমারিয়ামকে বলে যে এই বাসা ছেড়ে এখনোই চলে যেতে, কিন্তু শুভ্রমারিয়াম তাদের কোনো কথায় গুরুত্ব দেয় না। তারপর ঘরে লাইট অফ করে তাদের এক্সপেরিমেন্ট শুরু করে। মুগল ধীরে ধীরে অতীতের দিকে পিছিয়ে যেতে থাকে। এরপর সে একটা ঝড় বৃষ্টির দিনে গিয়ে পৌঁছায় যেদিন শ্রদ্ধা শুভ্রমারিয়ামের বাসায় এসেছিল। মুগেল তার আশেপাশে সমস্ত কিছু খুব ভালোভাবে দেখতে থাকে আর তারপরে সে এক দৌড়ে তার বাসায় ফিরে যায়, কারণ সে যদি সত্যি সত্যি অতীতে চলে আসে তাহলে তার মা এখন বেঁচে আছে। এই কথা ভেবে সে ধীরে ধীরে তার বাসার দরজা খোলে আর তখনই সে দেখে যে তার মা নীলিমা এখনো জীবিত। মুগেল খুব খুশি হয়ে যায় আর তারপর সে তার নিজের হাতে তার মাকে আবার ভাত মাখিয়ে খাইয়ে দেয় আর মায়ের দিকে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে বিশ্বাসই করতে পারে না যে তার মা নীলিমা এখনো বেঁচে রয়েছে। মুগেল তখনও এই ডিসিশন নেয় যেভাবেই হোক না কেন মায়ের ভবিষ্যতে ঘটে যাওয়া মৃত্যু তাকে আটকে দিতে হবে। সে তার মায়ের সাথেই সময় কাটাতে থাকে আর এভাবেই যেদিন তার মা মারা গেছে সেই দিন এসে পৌঁছায়। মুগেল তার মাকে নিয়ে বাসার বাহিরে বেরিয়ে পড়ে। এরপর তার মাকে নিয়ে সে একটা মুভি দেখতে যায়। মুভি দেখা শেষ হয়ে গেলে সে তার মায়ের পছন্দ মতো জিনিসপত্র কেনা হয়ে যাওয়ার পরে সে যখন তার মাকে নিয়ে আবার বাসার দিকে ফিরছিল তখনই হঠাৎ তার মা তাকে রেখে অনেক দূরে কোথাও যেন চলে যেতে থাকে। এক সময় হারিয়ে যায়। মুগেল বুঝতে পারে যে সে অতীতে তো এসেছে ঠিকই, কিন্তু সে কোনো মৃত্যু আটকাতে পারবে না আর সেই কারণেই তার মা ভবিষ্যতে যেদিন যে সময় মারা গিয়েছিল ঠিক সেই সময় আজকে মুগেলকে রেখে সে দূরে কোথাও হারিয়ে গেল। এরপর মুগেল দেখতে থাকে যে তারই মতো আরো একজন মুগেল তার মায়ের সৎকার করছে। মুগেল বুঝে যায় যে অতীতের মুগেলের সঙ্গে ভবিষ্যতের মুগেলের কোনো যোগাযোগই নেই। সে যে অতীতে ফিরে এসেছে তার বর্তমানের মুগেল জানেও না, তাই অতীতে ফিরে আসা মুগেল লুকিয়ে লুকিয়ে তার মায়ের সৎকার করা দেখতে থাকে। আর ঠিক এই সময় পূর্ণা বর্তমানের মুগেলের সঙ্গে এসে ঝামেলা বাঁধায়। অতীতের মুগেল যখন রাগে ফুলতে থাকে, কারণ তার মনে হতে লাগে যে এই সব কিছুই যেন তার সাথে ঘটছে। এদিকে গভীর রাতে অতীতে ফিরে আসা মুগেল পূর্ণার ডেরায় এসে হাজির হয় আর তারপর তার অবৈধ জিনিসপত্র যেখানে লুকিয়ে রাখা হয়েছে সেই জায়গায় আগুন লাগিয়ে দেয়। আর এই ঘটনা দূর থেকে পূর্ণার লোকজন দেখে নেয়, তাই তারা মুগেলকে তাড়া করতে শুরু করে আর মুগেল তখন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে পূর্ণা মুগেলকে খুঁজতে খুঁজতে এক
সময় শ্রদ্ধা মারিয়ামের বাসার সামনে আসে। আর এই সময়ই হচ্ছে সেই সময় যে সময় বর্তমানের মুগেলকে নিয়ে শুভ্র মারিয়াম এক্সপেরিমেন্ট করছে। পূর্ণা অনেক ডাকাডাকির পরেও যখন শুভ্র মারিয়াম বাসার দরজা খোলে না, তখন পূর্ণা তার লোকজনকে নিয়ে সেই বাসায় আগুন লাগিয়ে দেয়। আর শুভ্র মারিয়াম আর শ্রদ্ধা বুঝতে পারে যে বাসার বাহির থেকে পূর্ণা তাদের বাসায় আগুন লাগিয়ে দিয়েছে। তাই শুভ্র মারিয়াম শ্রদ্ধাকে বলে যে বাহিরে গিয়ে পূর্ণাকে যেন শ্রদ্ধা বলে যে ভেতরে এক্সপেরিমেন্টের কাজ চলছে, তারা যেন এখন এখানে কোনো গন্ডগোল না করে, আগুন যেন নিভিয়ে ফেলে। শ্রদ্ধা বাহিরে বেরিয়ে এসে পূর্ণাকে বলে যে তার বাবা মুগেলকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছে আর তারা যেন বাসার আগুন নিভিয়ে ফেলে, না হলে বড় বিপদ হয়ে যাবে। কিন্তু পূর্ণা তার কোনো কথাই শোনে না। সে শ্রদ্ধাকে একটা কষিয়ে থাপ্পড় মারে আর তারপর তাকে বলে যে একটু আগেই মুগেল আমার অনেক মূল্যবান সম্পত্তিতে আগুন লাগিয়ে দিয়েছে, তাই ও মরুক বা বাঁচুক তাতে আমার কিছু আসে যায় না। এদিকে ধীরে ধীরে শুভ্র মারিয়ামের বাসার ভিতরে ধাউ ধাউ করে আগুন ধরতে শুরু করে। তাই সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই তার বহুমূল্যবান রিসার্চ করার কিছু কাগজপত্র সে বাসার ভিতর থেকে জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে ফেলে দেয়, যাতে সেগুলো আগুনে না পুড়ে যায়। এরপর ধীরে ধীরে সে জ্ঞান হারিয়ে ফেলে। আর ঠিক এই সময় অতীতে ফিরে যাওয়া মুগেল সেখানে এসে হাজির হয়। এরপর একটা লাঠি দিয়ে পূর্ণার মাথায় আঘাত করে পূর্ণা ওই আঘাতের ফলে সেখানেই মারা যায়। মুগেল তখন ধীরে ধীরে শুভ্র মারিয়ামের বাসার ভিতরে ঢুকে পড়ে আর তখন সে দেখতে পায় যে প্রফেসর শুভ্র মারিয়াম অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। মুগল তার কাছে যায় আর তখন শুভ্র মারিয়াম তাকে বলে যে মুগেল সবার জীবনেই শেষ দিন এসে উপস্থিত হয় আর আজকে আমার জীবনের শেষ দিন, তাই আমার আজ সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এই বলে সে একদম চুপ হয়ে যায়। মুগেল বুঝতে পারে যে শুভ্র মারিয়াম আর বেঁচে নেই। সে তখন পাগলের মতো চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে আজকে যদি আমি পূর্ণার ওই অবৈধ জিনিসপত্র আগুন না লাগাতাম তাহলে হয়তো এই দিন এসে উপস্থিত হতো না। শুভ্র মারিয়াম মারা যাওয়ার পিছনে আমি একমাত্র দোষী, আমি তাকে মেরে ফেলেছি। এই বলে ধীরে ধীরে সে শুভ্র মারিয়ামের বাসার ভিতরে ঢোকে এবং যন্ত্রটি বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায়। আর সঙ্গে সঙ্গে বর্তমানে থাকা মুগেল সেই যন্ত্রের বাহিরে বেরিয়ে আসে। আর এই মাঝ রাস্তায় তাদের এক্সপেরিমেন্ট থেমে যাওয়ার কারণে অতীতের মুগেল আর বর্তমানের মুগেলের দুজনেই বর্তমানে রয়ে যায়, কারণ একমাত্র প্রফেসর শুভ্র মারিয়ামই জানতো যে এক্সপেরিমেন্ট শেষ করার পরে কিভাবে অতীতে ফিরে যাওয়া মুগেল আর বর্তমানের এই মুগেলকে আবার একমাত্র ব্যক্তিতে রূপান্তর করা সম্ভব। এদিকে বর্তমানে মুগেল ধীরে ধীরে শুভ্র মারিয়ামের কাছে আসে আর তখনই সে দেখতে পায় যে পূর্ণা আর শুভ্র মারিয়াম সেখানে লুটিয়ে পড়ে রয়েছে, তারা দুজনেই মারা গেছে। এই দেখে বর্তমানের মুগেল কান্নায় ভেঙে পড়ে আর ঠিক তখনই পুলিশ আসে এবং শুভ্র মারিয়াম এবং পূর্ণাকে মারার অপরাধে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। অন্যদিকে অতীতে চলে যাওয়া সেই মুগেল শ্রদ্ধার সাথে দেখা করে। যখন শ্রদ্ধা মুগেলকে বলে যে তুমি পুলিশের হাত থেকে পালিয়ে আসবে আমি জানতাম, আমি জানি তোমাকে পুলিশ আটকে রাখতে পারবে না, কিন্তু এখন আমরা কি করব? আমার বাবার তো সারা জীবনের পরিশ্রম সব শেষ হয়ে গেছে, সে যে এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল তা তো সব অস্বপ্নই রেখে চলে গেল। তখনই অতীতে ফিরে আসা মুগেল শ্রদ্ধাকে বলে যে না, তোমার বাবার কোনো এক্সপেরিমেন্টই শেষ হয়ে যায়নি, সে সফল হয়েছে আর সেই সফল হওয়ার একমাত্র প্রমাণ হলাম আমি হচ্ছি সেই অতীতে ফিরে যাওয়া মুগেল। আর বর্তমানের মুগেলকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমি জানি যে অতীতে ফিরে যাওয়া মুগেল আমি, তাই শুভ্র মারিয়াম যদি এই এক্সপেরিমেন্ট সম্পূর্ণ শেষ করতে পারত তাহলে বর্তমানের মুগেল আর অতীতের মুগেলকে সে আবারও একজন ব্যক্তিতে রূপান্তরিত করতে পারত, কিন্তু সেটা তো এখন আর সম্ভব নয়। তাই আমি চাই বর্তমানের মুগেল ওই জেল থেকে বের করে নিয়ে আসতে, আর জেলের ভিতরে থাকবো আমি। তুমি যদি ভবিষ্যতে কোনোদিন তোমার বাবার না শেষ করা এক্সপেরিমেন্ট সম্পন্ন করতে পারো তাহলে সেদিন আমি শুধুমাত্র জেল থেকেই নয় এই পৃথিবী থেকেই ভ্যানিশ হয়ে যাব। আর বর্তমানের মুগেল আর অতীতের মুগেলের মিলেমিশে একজন ব্যক্তিতে রূপান্তরিত হবে। এরপর সে শ্রদ্ধার সঙ্গে একটা প্ল্যান করে। পরদিন সকালে যখন বর্তমানের মুগেল কোর্টে নিয়ে আসা হয় তখন শ্রদ্ধা তার সাথে গিয়ে আলাদাভাবে দেখা করে আর তারপর বর্তমানের মুগেল একটা টয়লেটের ভিতরে যায়। এদিকে অতীতে ফিরে যাওয়া মুগেলও তার পাশের আরেকটি টয়লেটে গিয়ে ঢুকে পড়ে। এরপর তারা দুজন একে অপরের সঙ্গে তাদের পোশাক পরিবর্তন করে, কারণ শ্রদ্ধা বর্তমানে মুগেলের সঙ্গে যখন কোর্টের ভিতরে একান্তে দেখা করতে গিয়েছিল তখন তাদের
সমস্ত প্ল্যান সে বর্তমানের মুগেলকে বলে এসেছিল। আর তাদের পোশাক পরিবর্তন করার পর বর্তমানের মুগেল টয়লেটের ভিতরেই রয়ে যায়। আর অতীতের ফিরে আসা মুগেল টয়লেটের দরজা খুলে বাহিরে বেরিয়ে আসে। আর পুলিশ তাকে নিয়ে আবার যখন জেলে ফিরে যাচ্ছিল তখন শ্রদ্ধা তার হাতে একটি ডায়েরি দিয়ে দেয়। আর যে ডায়েরিতে অতীতে ফিরে যাওয়ার মুগেল তার জীবনের সমস্ত কাহিনী লিখে রাখে। এরপর অতীতের মুগেলকে পুলিশ জেলে নিয়ে যাওয়ার পর বর্তমানের মুগেল টয়লেট থেকে বেরিয়ে আসে। আর তারপর সে শ্রদ্ধার সঙ্গে বাসায় ফিরে যায়। বাসায় ফিরে যাওয়ার পরে শ্রদ্ধা আর বর্তমানের মুগেল অনেক খোঁজাখুঁজির পর তাদের সেই পুড়ে যাওয়া বাসার জানালার বাহির থেকে কিছু কাগজপত্র খুঁজে পায়, যেখানে সুব্রমারিয়ামের রিসার্চ করার সমস্ত তথ্যই লেখা ছিল। শ্রদ্ধা আর মুগেল এসব কাগজপত্র দিনের পর দিন পড়তে থাকে। আর তারপর তারা আবার সেই অতীতে ফিরে যাওয়া যন্ত্রটি তৈরি করে। আর এটা করতে তাদের সময় লাগে 2.5 বছর। একদিন বর্তমানের মুগেলকে আবার সেই মেশিনের ভেতরে প্রবেশ করানো হয়। আর তারপর তার বাবার অপূর্ণ থাকা এক্সপেরিমেন্ট শ্রদ্ধা কমপ্লিট করে। আর সঙ্গে সঙ্গেই অতীতে ফিরে যাওয়া মুগেলের জেলের ভিতরে একটা কম্পনের সৃষ্টি হয়। আর একটু পরেই ধীরে ধীরে অতীতে ফিরে যাওয়া সেই মুগেল ভ্যানিশ হয়ে যায়। আর অতীত আর বর্তমান মিলেই একটা মুগেলে রূপান্তরিত হয়। আর যে মুগেল রয়েছে জেলের বাইরে, এরপর মুগেল শ্রদ্ধাকে নিয়ে একটি নির্জন জায়গায় বসবাস করতে শুরু করে। মাধবার চৈতন্য বুঝতে পারে যে যদি সুব্রমারিয়ামের এক্সপেরিমেন্ট সত্যই সফল হয়ে থাকে তাহলে বর্তমানের মুগেলের কোনো দোষই নেই, কারণ সে এইসব ঘটনা ঘটেছিল তখন সে তো ঠিকই মেশিনের ভিতরে। তাই তারা তদন্ত সেখানেই বন্ধ করে দেয়। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।